খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে খসরু। রোগীর পরিবর্তে সরকারি অ্যাম্বুলেন্সের টাকা নিয়ে যাত্রী বহন। দেশের বিভিন্ন অঞ্চলে ঝরবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা। জানাবো ফেরির সঙ্গে নৌকার ধাক্কা, কর্ণফুলীতে পড়ে যুবক নিখোঁজ। এবং সর্বশেষ জানাবো ভারতের সঙ্গে চুক্তির আগে দেশের নিরাপত্তার কথা ভাবতে হবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে খসরু। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির মিডিয়া সেল সূত্রে তথ্য জানা গেছে, এর আগে এই দিন বিকেল 3টার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার খোঁজ খবর নিতে হাসপাতালে যান। তিনি সেখানে ঘণ্টাখানেক অবস্থান করেন এবং খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন। রোগীর পরিবর্তে সরকারি অ্যাম্বুলেন্সের টাকা নিয়ে যাত্রী বহন। লক্ষ্মীপুরে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারের দেওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সে যাত্রী বহন করা হচ্ছে। দুপুরে শহরের ঝুমুর এলাকা সদরের শাকচর ইউনিয়নের অ্যাম্বুলেন্সে কয়েকজন ঢাকাগামী যাত্রী দেখা গেছে। ওই যাত্রীরা জানিয়েছেন তারা জনপ্রতি 700 টাকা ভাড়া অ্যাম্বুলেন্সে উঠেছেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সে মোবাইল অ্যাপের মাধ্যমে কম খরচে জনগণ সুফল পাওয়ার সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনা ক্যাটাগরিতে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক 2023 পেয়েছিল লক্ষ্মীপুর জেলা প্রশাসন। এর আগেও রাজনৈতিক ও ব্যক্তিগত কাজে ব্যবহার করে অ্যাম্বুলেন্স বিতর্কে জড়িয়েছিলেন কমলনগরের চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ ও রায়পুর দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মোহাম্মদ মিন্টু ফরাইজি। তখন মিন্টু ফরাইজিকে 50,000 টাকা জরিমানাও গুনতে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পর ভিডিওতে ড্রাইভার নুরুল আমিনকে বলতে শোনা যায়, ঈদ পরবর্তী সড়কে ঢাকাগামী প্রচুর যাত্রী, কিন্তু সে তুলনায় গাড়ি নেই। ঝুমুর দিয়ে যাওয়ার সময় কয়েকজন তাকে ডেকেছেন, এজন্য গাড়িতে যাত্রী নিয়েছেন। যাত্রীদের অনুরোধে তাদেরকে নিয়ে ঢাকা যাচ্ছেন। সরকার অ্যাম্বুলেন্স দিয়েছে জনগণের জন্য, এখন যাত্রীদেরই সেবা দিচ্ছেন। যোগাযোগ করা হলে অ্যাম্বুলেন্স চালক নুরুল আমিন বলেন, আমার ভুল হয়েছে, চেয়ারম্যান আমাকে ফোন দিয়ে গাড়ি দিয়ে দিতে বলেছেন। এ ধরনের ভুল আর হবে না। শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, বিষয়টি জানতে পেরে আমি তাৎক্ষণিক ড্রাইভারকে কল দিয়েছি, তার কাছ থেকে গাড়িটি নিয়ে নেওয়া হবে। কোনোভাবেই রোগীর পরিবর্তে অ্যাম্বুলেন্সে যাত্রী ওঠানোর সুযোগ নেই। আমি ইউনিয়ন পরিষদে নিয়ে গাড়ি রাখতে বলেছি। দেশের বিভিন্ন অঞ্চলে ঝরবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয়ভাবে অবস্থান করছে, ফলে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী 24 ঘন্টার অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়াবিদ বজলুর রশিদের সই করা বিজ্ঞপ্তিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে বলা হয়েছে, সন্ধ্যা 6টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে। তবে এই সময়ের মধ্যে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফেরির সঙ্গে নৌকার ধাক্কা, কর্ণফুলীতে পড়ে যুবক নিহত। চট্টগ্রামে কর্ণফুলী নদীর কালুরঘাটে ফেরির সঙ্গে ধাক্কা লেগে নৌকা উল্টে আশরাফ উদ্দিন কাজল নামে এক যুবক তলিয়ে গেছে। নিখোঁজ যুবককে উদ্ধারে নদীতে তল্লাশি চালাচ্ছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম। আশরাফ উদ্দিন কাজল কর্ণফুলী নদীর পূর্ব প্রান্ত বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী এলাকার বাসিন্দা। তিনি পল্লী বিদ্যুৎ সমিতি 1 এর নির্বাচিত পরিচালক। প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর বোয়ালখালী অংশ থেকে যাত্রী বোঝাই একটি নৌকা কালুরঘাট প্রান্তের কাছাকাছি পৌঁছায়। এ সময় নদীতে প্রচন্ড স্রোত ছিল। পাশে যানবাহন নিয়ে বোয়ালখালীর দিকে যাত্রার জন্য অপেক্ষমান ছিল ফেরি। নৌকাটি ফেরির কাছাকাছি আসার পর স্রোতের টানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির সঙ্গে ধাক্কা খায়। এতে নৌকা প্রায় উল্টে দুজন নদীতে পড়ে যায়। স্থানীয় সাংবাদিক পূজন সেন বলেন, যিনি তলিয়ে গেছেন তিনি আশরাফ উদ্দিন কাজল বলে আমরা জানতে পেরেছি। তিনি মোটামুটি পরিচিত মুখ। ফেরি এবং নৌকায় থাকা কয়েকজন আমাদের বিষয়টি নিশ্চিত করেছেন। ওনার স্বজনরা ঘটনাস্থলে এসেছেন, তারা বলছেন ওনার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। যে সময় দুর্ঘটনা ঘটেছে ওই সময় ওনার নদী পার হওয়ার কথা ছিল। সদরঘাট নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ একরামুল্লাহ বলেন, বোয়ালখালী প্রান্ত থেকে চট্টগ্রাম নগরে আসার সময় ফেরির সঙ্গে একটি নৌকা সংঘর্ষ হয়। এই সময় নৌকার 2 যাত্রী নদীতে পড়ে যান। সন্ধ্যা 6:30টার দিকে একজনকে আমরা উদ্ধার করেছি, তার নাম কাজল। বর্তমানে আরো একজন নিখোঁজ আছে বলে স্থানীয়রা জানিয়েছেন, তাকে উদ্ধারের চেষ্টা করছি। ভারতের সঙ্গে চুক্তির আগে দেশের নিরাপত্তার কথা ভাবতে হবে।
রাডার পরিচালনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ যদি ভারতের হাতে থাকে তাহলে তা বাংলাদেশের নিরাপত্তার জন্য যে হুমকির কারণ হবে তা বোঝার জন্য সামরিক বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। টানা চতুর্থবার সরকার গঠনের পর প্রধানমন্ত্রী ভারত সফরের মাধ্যমে তার বিদেশ সফর শুরু করেছেন। যদিও সম্প্রতি লোকসভা নির্বাচনে জয়লাভের পর প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শেখ হাসিনা চলতি মাসের 8 তারিখ ভারতে গিয়েছিলেন। তবে বর্তমান সফরটি পূর্ব নির্ধারিত এবং একটি আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফর মনে করা হচ্ছে। সরকার সফরকালে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পারে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দৈনিক আজকের পত্রিকা লিখেছেন, দ্বিপক্ষীয় এ সফরে বাংলাদেশের অগ্রাধিকারের তালিকায় তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানি ভাগাভাগি, 1996 সালে স্বাক্ষরিত গঙ্গা পানি চুক্তি নবায়ন, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশের নাগরিক হত্যাকাণ্ড বন্ধ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ভারতের অগ্রাধিকারের তালিকার মধ্যে থাকছে পশ্চিমবঙ্গের হিলি থেকে বাংলাদেশের ভেতর দিয়ে মেঘালয়ের মহেন্দ্রগঞ্জ পর্যন্ত মহাসড়ক নির্মাণ। বাংলাদেশের ভূমি ব্যবহার করে পশ্চিমবঙ্গ থেকে পূর্বাঞ্চলের রাজ্যগুলোয় ভারতীয় ট্রেন চলাচলের সুবিধা আদায়, বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভারত কর্তৃক রাডার নেটওয়ার্ক স্থাপন বাস্তবায়ন, ফেনী নদী থেকে আগরতলার জন্য পানি তোলায় স্থায়ী ব্যবস্থার জন্য চুক্তি স্বাক্ষর করা ইত্যাদি। এ কথা সবারই জানা। ভারতের পশ্চিমবঙ্গের আপত্তির কারণে তিস্তা পানি বন্টন চুক্তি প্রায় 1.5 দশক ধরে ঝুলে আছে। তাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারটির সঙ্গে এখনো পর্যন্ত কোনো সমঝোতার আসতে পারেনি, ফলে তিস্তা চুক্তি আর স্বাক্ষর করা সম্ভব হয়নি। অগত্য বাংলাদেশ বাধ্য হয়ে যখন তিস্তার পানি প্রবাহ বৃদ্ধি ও দুই তীর সংরক্ষণ করে সেখানে অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার এক মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চেয়েছে এবং সেই মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন অর্থায়নে আগ্রহ প্রকাশ করলে ভারত সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানায়। বর্তমানে আওয়ামী লীগ সরকার ভারতের আপত্তির মুখে কিছু করবে তা কল্পনা করা যায় না, ফলে বাংলাদেশের এই উদ্যোগ আটকে আছে। বাংলাদেশের কর্মকর্তারা মনে করছেন অনেকদিন ঝুলে থাকা এই মহাপরিকল্পনা বাস্তবায়ন বাংলাদেশের আগ্রহের বিষয়ে মোদী ও হাসিনার বৈঠকের কোনো না কোনো পর্যায়ে আলোচনা হতে পারে। ভারতের সঙ্গে 30 বছর মেয়াদী গঙ্গা পানি বন্টন চুক্তি হয়েছিল 1996 সালে। সেই হিসেবে 2026 সালে এর মেয়াদ শেষ হয়ে যাবে। চুক্তি থাকলেও ভারত কখনো বাংলাদেশকে হিসার পানি দেয়নি। গঙ্গার উজানের চুক্তি অনুযায়ী পানি না চেয়ে ভারত তা নিয়ন্ত্রণ করছে বলেই ভাটিতে সমস্যা হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, ঐতিহাসিক ওই পানি চুক্তিতে গঙ্গার পানি বন্টনের সুস্পষ্ট নীতিমালা রয়েছে। সেখানে শুষ্ক ও ভরা মৌসুমে ভারত ও বাংলাদেশ কোনো প্রক্রিয়ায় কতটুকু পানি ভাগাভাগি করবে তার গ্যারান্টি ক্লজ রয়েছে। তবে এই গ্যারান্টি ক্লজে যাই থাকুক না কেন, ভারত পদ্মার পানি প্রবাহে বরাবরই বিঘ্ন ঘটিয়ে আসছে। প্রধানমন্ত্রীর ভারত সফরের পদ্মার পানি বন্টন চুক্তি নবায়নের কথা শোনা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই চুক্তি বছর বছর নবায়ন না করে স্থায়ী চুক্তি করা যায় কিনা। ভারত এই দিক দিয়ে বাংলাদেশের চেয়ে বেশি স্মার্ট। তারা বাংলাদেশের ফেনী নদী থেকে আগরতলার জন্য পানি তোলার বছর ভিত্তিক কোনো চুক্তি করতে চাইছে না, তারা একেবারে স্থায়ী চুক্তি করতে চাইছে। তাহলে আমরা কেন পদ্মার পানি বন্টনের স্থায়ী চুক্তি করতে পারবো না? অবশ্য পানি বিশেষজ্ঞরা বলছেন, চুক্তি স্থায়ী করেই বা কি হবে? যেখানে ভারত তাদের মেজাজ মর্জি মতো পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে প্রতিনিয়ত চুক্তি ভঙ্গ করছে, সেখানে সরকার কিছু করতে পারছে না। ভবিষ্যতে যে কিছু করবে সব ভরসাও পাচ্ছি না। ভারতের সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো সীমান্তে বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে হত্যাকাণ্ড। ভারত এ বিষয়ে জিরো টলারেন্সের কথা বহুবার শুনিয়েছে, কিন্তু কোনো কালেই তা রক্ষা করেনি। তাদের সীমান্তরক্ষীরা ইচ্ছে মতো হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। এক হিসেবে দেখা গেছে, গত 7 বছরে ভারতীয় সীমান্তরক্ষীরা 200-র বেশি বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করেছে। ইদানিং একটি বিষয় দেখা যাচ্ছে, এসব হত্যাকাণ্ড চালিয়ে ভারতের বিএসএফ সদস্যরা হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি নাগরিকদের উপর উল্টো দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। সীমান্তে কেউ যদি দোষ করে, সেই দোষের ডিগ্রি যত গভীরই হোক না কেন, তাকে গুলি করে হত্যা করতে হবে। এমন অমানবিক মনোভাব আর কোন দেশের সীমান্তরক্ষীদের আছে? লক্ষ্য করা যাচ্ছে, দিন যতই যাচ্ছে বাংলাদেশের কাছে ভারতের সুযোগ সুবিধা নেওয়ার চাহিদাও যেন ততই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে 2014-2018 সালে আওয়ামী লীগ নতুন করে সরকার গঠন করার পর ভারতের এই প্রবৃত্তি লক্ষ্য করা গেছে। এবারেও তার ব্যতিক্রম নেই। প্রতিবারই ভারত নতুন নতুন ইস্যু উত্থাপন করছে এবং সে মোতাবেক চুক্তি স্বাক্ষর হচ্ছে। শেখ হাসিনা এবারের সময়কালেও ভারতের অনুরোধে নতুন আরো কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। ভারতের অগ্রাধিকার তালিকায় এমন একটি নতুন গুরুত্বপূর্ণ চাহিদা নিয়ে আলোচনা করা যেতে পারে। প্রথমেই দেখা যাক পশ্চিমবঙ্গের হিলি থেকে বাংলাদেশের ভেতর দিয়ে মেঘালয়ের মহেন্দ্রগঞ্জ পর্যন্ত মহাসড়ক নির্মাণের বিষয়টি। 2022 সালে সেপ্টেম্বর শেখ হাসিনা ভারত সফর শেষে প্রকাশিত দুই দেশের যৌথ বিবৃতির 19 অনুচ্ছেদে হিলি মহেন্দ্রগঞ্জ মহাসড়ক নির্মাণের বিষয়ে একটি বিস্তারিত প্রকল্প প্রতিবেদন প্রস্তুতের জন্য ভারত প্রস্তাব দিয়েছিল। এই সংবাদটি তখন গণমাধ্যমে প্রকাশ হলে আমি এ বিষয় নিয়ে আজকের পত্রিকার একটি নিবন্ধনে লিখেছিলাম। ভারতের ওই প্রস্তাবে এই মহাসড়ক নির্মাণের অন্যতম উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছিল, বাংলাদেশ নেপালের মধ্যকার শিলিগুড়ি করিডোর হিসেবে পরিচিত পথের বিকল্প পথ হিসেবে ভারত ও মহাসড়ক ব্যবহার করবে। তবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে হিলি মহেন্দ্রগঞ্জ মহাসড়ক ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলের প্রধানতম সড়ক হিসেবে ব্যবহৃত হবে।
বাংলাদেশের ম্যাপ লক্ষ্য করলে বোঝা যাবে পশ্চিমবঙ্গ থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে যাওয়া হিলি মহেন্দ্রগঞ্জ দূরত্ব সবচেয়ে কম। যদি এই মহাসড়ক নির্মাণ করা হয় তাহলে বাংলাদেশের রণকৌশলের দৃষ্টিকোণ থেকে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। ভবিষ্যতে যদি ভারত ও বাংলাদেশের মধ্যে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় এবং তাতে পশ্চিম ও পূর্ব দিক থেকে হিলি মহেন্দ্রগঞ্জ মহাসড়ক বরাবর কাট অফ করে দেওয়া হয়, তাহলে বৃহত্তর রংপুর বিভাগ বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। অতএব এটা অনুমান করা ভুল হবে না যে এই মহাসড়ক নির্মিত হলে বাংলাদেশের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হবে এবং ভবিষ্যতে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়বে। যদিও এই মহাসড়ক নির্মাণে ভারতের দেওয়া প্রস্তাবে কি আছে তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়, তবু হিলি থেকে মহেন্দ্রগঞ্জের মধ্যকার যে কোনো যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার আগে উপরিলিখিত প্রশ্নের উত্তর আমাদের জানতে হবে। এই সড়ক নির্মাণের পেছনে শুধু বাণিজ্যিক লাভের কথা বিবেচনা করলে চলবে না, রণকৌশলগত দিক দিয়ে কতটুকু গুরুত্বপূর্ণ সেদিকেও সতর্ক দৃষ্টি দিতে হবে। তাছাড়া হিলি মহেন্দ্রগঞ্জ মহাসড়ক নিঃসন্দেহে একটি ব্যয়বহুল প্রকল্প হবে। এই মহাসড়ক নির্মাণ হলে ব্রহ্মপুত্র নদের উপর প্রায় 13 কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণ করতে হবে। এই সেতু নির্মাণে আন্তর্জাতিক দাতা সংস্থা বা প্রতিষ্ঠানগুলোর কাছে অর্থের জন্য তখন আমাদের হাত পাততে হতে পারে। যদি তাই হয় তাহলে কি দাঁড়াচ্ছে? ঋণ নেব আমরা এবং সুদ সহ এই ঋণ আমরাই শোধ করব, অথচ সুবিধা ভোগ করবে ভারত। যেমন হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে পদ্মা সেতু নির্মাণ করলো বাংলাদেশ, এখন নতুন প্রস্তাবে পেট্রাপোল থেকে বেনাপোল, যশোর, উপদিয়া, নড়াইল, পদ্মা সেতু হয়ে আগরতলা পর্যন্ত রেল লাইন বসাতে চায় ভারত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।